ইংলিশ ট্রান্সলেশন করব এবং আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এটি। যেমন আমি এই বাক্যটি দিয়ে দেখি, অধিকাংশ ক্ষেত্রে আমি একটি বই কিনেছি। খেয়াল করো, আমাদের এই যে বাংলা বাক্যটি আমি একটি বই কিনেছি, এটা 90% ছেলে মেয়ে বাংলা থেকে ইংলিশ করতে পারে না। তো আমি মাত্র একটি কৌশলে এখানে তোমাদের বাংলা থেকে ইংলিশ তোমরা লিখতে পারবে। এবং এখানে আরেকটা বিষয় হলো, টেন্সের সংজ্ঞা না জানলেও এবং বাংলা থেকে ইংলিশ না করতে পারলেও একটা জিনিস কিন্তু চমৎকার ভাবে তোমাদের মাথায় আছে, সেটি হলো ইংরেজি টেন্সের যে গঠনগুলো, এই গঠনগুলো 90%-এর উপরে ছেলে মেয়ে জানে কোনটি কোন টেন্সের গঠন। জাস্ট এইটুকু জানলেই হবে যে কোনটি কোন টেন্সের গঠন, এইটুকু জানলেই তোমরা এখানে বাংলা থেকে ইংলিশ করতে পারবে। তো দেখো, আমি একটি বই কিনেছি, এখানে কিন্তু আমাদের প্রথমে হলো সাবজেক্ট হলো আই, অর্থাৎ আমি, আর কিনেছি এটা হলো আমাদের বাংলা ক্রিয়া। আমি একটু কথা বলি যে বাংলা বাক্যের শেষে সব সময় ক্রিয়াটি থাকে। তো এখানে এই যে ক্রিয়া আমি একটি বই কিনেছি, এই বাংলা বাক্যের ক্রিয়া শেষে দেখো একটি ছ নামক বর্ণ আছে। এই যে ছ নামক যে বর্ণ আছে, এখন এই ছ এই কোন অবস্থায় আছে তাই তোমাদেরকে খেয়াল করতে হবে। আমি আরেকটা কথা বলি, এখানে বাংলা ক্রিয়া শেষে ছ থাকে মাত্র তিনটি টেন্সের শেষে। একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শেষে। এই ছ বাংলা ক্রিয়া শেষে, এই ছ আর কোনো টেন্সের শেষে, অর্থাৎ কোনো বাংলা বাক্যের শেষে অন্য কোনো টেন্সের শেষে কখনোই থাকে না এবং কিয়ামতের আগের দিন পর্যন্ত থাকবে না ইনশাল্লাহ। তো দেখো, এই যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে ছ আছে, এই ছটির অবস্থা কি তাই তোমাদের বুঝতে হবে। দেখো, আমি একটি বই কিনেছি, এই যে কিনেছি এই ছ থেকে কিন্তু এটা স্থির বোঝাচ্ছে। যখন তুমি দেখবে বাংলা ক্রিয়া শেষে ছ আছে এবং সেই ছ হলো স্থির, তখন তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা লিখবে। আমি আরেকবার বলছি, বাংলা বাক্যের ক্রিয়া শেষে যখন তুমি ছ দেখবে এবং ওই ছ যদি স্থির বোঝায়, তাহলে তুমি ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি তোমাদের সবাই জানা আছে, সাবজেক্টের পরে হলো হ্যাভ অথবা কি হ্যাজ, তারপরে হলো মূল ভার্বের ভি3, এরপরে আমরা অবজেক্ট বা এক্সটেনশন লিখি। এই যে গঠনটা তোমাদের সবারই জানা আছে, তো আমরা এখন এইভাবে লিখবো। তো এখানে খেয়াল করো, বাই মানে হলো কেনা এবং এর 3 নম্বর ফর্ম হলো বট। এই প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু জেনে নিতে হবে। তো এখন হলো আমি একটি বই কিনেছি, যেহেতু এটা স্থির আছে ছ থেকে, তাই আমাদের ইংরেজির এই গঠনটাতে লিখতে হবে। তুমি যদি টেন্সের গঠন নাও জানো, তাহলে তোমার একটা জিনিস খেয়াল করতে হবে, যদি বাংলা বাক্যের ক্রিয়া শেষে যে ছ আছে, ওই ছ যদি স্থির থাকে, তাহলে স্থির থাকলে হলো আমরা ইংরেজি লেখার সময় এরকম একটা গঠনে লিখবো। এটা ভোকাবুলারি তো জানতেই হবে, তা না জানলে তো তুমি লিখতে পারবে না। তো দেখো, এখন হলো আমি একটি বই কিনেছি, এটা স্থির, তাই আমরা এই গঠনটাতে লিখবো। যেমন হলো প্রথমে আমি, এর ইংরেজি হলো আই, তারপরে হলো এখান থেকে বসবে হলো হ্যাভ, এরপরে হলো মূল ভার্বের ভি3, অর্থাৎ যেটা ক্রিয়া কিনেছি ওই যে স্থির, ওই স্থির হলো বাই বট, বট লিখতে হবে। এখন তুমি কি কিনেছো? কিনেছো হলো একটি বই, তাহলে লিখতে হবে আমাদের হলো আবুক। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা আরো দুই একটা প্র্যাকটিস করি। যেমন লোকটি বাড়ি গিয়েছে। খেয়াল করো, লোকটি বাড়ি গিয়েছে, এই যে বাংলা ক্রিয়াশে ছ আছে, এই ছ কিন্তু স্থির আছে, তাহলে আমাদের গঠন জানা আছে। আমরা এখন লিখবো দ্য ম্যান, প্রথমে সাবজেক্ট হলো দ্য ম্যান, দ্য ম্যানের সাথে আসবে হলো হ্যাজ, তারপরে যাওয়ার ইংরেজি হলো গো, গো ওয়েন্ট গন, তাহলে আমাদের এখানে লিখতে হবে গন। এবার কোথায় গিয়েছে? বাড়ি, তাহলে লিখবো হলো হোম। দ্য ম্যান হ্যাজ গন হোম। আমরা যদি আরো দুই একটি সেন্টেন্স একটু প্র্যাকটিস করি, তাহলে অবশ্যই আমরা আরো একটু লিখতে পারবো। যেমন আমি যদি বলি যে মেয়েটি একটি ছবি এঁকেছে। খেয়াল করো, এই যে মেয়েটি একটি ছবি এঁকেছে, এখানে ছ আছে, এই ছ কিন্তু স্থির বোঝাচ্ছে, তাহলে আমরা প্রথমে লিখবো দ্য গার্ল, তারপর লিখবো হ্যাজ, তারপরে হলো ড্র, ড্রিউ, ড্রন। এই ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম অবশ্যই আমাদেরকে জানতে হবে, তা না হলে কিন্তু আমরা এটা লিখতে পারবো না। তারপরে যদি আমরা লিখি যে আমরা ফুটবল ফুটবল খেলেছি,
খেয়াল করো, আমরা ফুটবল খেলেছি, এটা কিন্তু স আছে এবং এই স থেকে স্থির বোঝাচ্ছে। আমরা ফুটবল খেলেছি, তার মানে আমার ফুটবল খেলাটা শেষ হয়েছে। তাহলে আমরা এখন হলো লিখবো উই, আমরার ইংরেজি হলো উই, তাহলে উইর সাথে আসে বলো হ্যাভ, তারপরে লিখবো হলো প্লেড, তারপরে কি খেলেছি? ফুটবল। তো আশা করি এইভাবে যদি তোমরা লেখো এবং এইভাবে যদি তোমরা শেখো, বাংলা থেকে ইংলিশ কনভার্ট, অর্থাৎ বাংলা থেকে ইংলিশটা কিভাবে আসবে, একটি বাংলা ক্রিয়া আমি বলবো, ওই বাংলার সাথে আমার ইংলিশটা কি আসবে সেটি মিল রাখতে হবে। তাই তো আমি বলি যে টেন্সের সংজ্ঞা এবং ওই যে গঠন ওইভাবে জেনে কিন্তু তোমরা কখনো বাংলা থেকে ইংলিশ লিখতে পারবে না। বাংলা থেকে ইংলিশ লেখার একদম সহজ উপায় হলো বাংলা ক্রিয়ার সাথে মিল রেখে ইংরেজির গঠনটা কি হবে ওইটা বোঝা। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। এরকম ভিডিও পেতে তোমরা যদি আমাকে ইন্সপায়ার করো, তাহলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা কিভাবে হবে এটা একেবারে পানির মতন করে দিতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং।